আমি এই প্রস্তাব সমর্থন করছি। আর শ্রদ্ধেয় কমরেড সভাপতির অনুমতি নিয়ে আজকে আমাদের প্রিয় নেতা, প্রবীণ নেতা, কমিউনিস্ট নেতা, আমাদের অভিভাবক সম কমরেড মদন ঘোষের যে স্মৃতিচারণ সভার যে প্রাথমিক কাজ, তার প্রতিকৃতিতে মাল্যদান তা আমরা শুরু করছি। শুরুতেই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন আজকে সভার সভাপতি কমরেড অমল হালদার। এবার শ্রদ্ধা নিবেদন করবেন পার্টির পলিট ব্যুরো সদস্য, আমাদের পার্টির রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় কমরেড মোহাম্মদ সেলিম। শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রঞ্জু কর, কমরেড মদন ঘোষ লাল সালাম, কমরেড মদন ঘোষ অমর রহে, কমরেড মদন ঘোষ লাল সালাম। শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবাস রায়চৌধুরী। শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি রাজ্য কমিটির সদস্য প্রাক্তন জেলা সম্পাদক কমরেড অচিন্ত মন্দির। শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি রাজ্য কমিটির সদস্য পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি। শ্রদ্ধা নিবেদন করবেন পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড পার্থ মুখার্জি। শ্রদ্ধা নিবেদন করবেন ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক কমরেড ফজলুল হক। শ্রদ্ধা নিবেদন করবেন আরএসপির জেলা সম্পাদক কমরেড স্বপন মালিক। মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের পক্ষে জেলা সম্পাদক কমরেড শওকত আলী। এবার আমি জেলা সম্পাদক মন্ডলীর আমাদের যারা সদস্য আছেন তাদের একে একে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ করছি। কমরেড সমর ঘোষ, তাপস সরকার, কমরেড তাপস চ্যাটার্জি, কমরেড সুকুল শিকদার, সিপিআই এর পক্ষে কৃষ্ণা গাঙ্গুলি, জেলা সম্পাদক কৃষ্ণা গাঙ্গুলি। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অপূর্ব চ্যাটার্জি। সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অভিজিৎ কুমার। কমরেড আক্তার আলী।
কমরেড অশেষ কোনা, কমরেড সুদীপ্ত বাগচি। এবার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের বৌদি কমরেড সোমা ঘোষ। কন্যা মৈত্রী ঘোষ। এছাড়াও পরিবারের পক্ষে এখানে উপস্থিত আছেন কমরেড কবির ঘোষ, বারিক ঘোষ, কল্লোল ঘোষ, কবিতা চ্যাটার্জি। আমি তাদেরকেও এসে শ্রদ্ধা নিবেদন করতে অনুরোধ করছি। এবার শ্রদ্ধা নিবেদন করবেন পার্টির প্রবীণ নেতা কমরেড অরিন্দম কোনা। কমরেড সুকান্ত কোনা। প্রবীণ নেত্রী কমরেড মহারানী কোনা। কমরেড জ্যোতির্ময় ভট্টাচার্য। জেলা কমিটির যারা সদস্য আছেন আমি তাদেরকে প্রত্যেকের শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ করছি। জেলা কমিটির সদস্য যারা আছেন একে একে দ্রুত, এবং গণফ্রন্টের সম্পাদক যারা আছেন। এখানে উপস্থিত আছেন অধ্যাপক দেবপ্রসাদ মুখোপাধ্যায়, চন্দ্রাবলী বৌদি, চন্দ্রাবলী সেন। তাদেরকেও শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। শুভপ্রসাদ নন্দী মজুমদার। মাছবাদী ফর ব্লকের সমর হাজরা আছেন। কমরেড পারুল ঘোষ। গণফ্রন্টের যারা নেতৃত্ব আছেন, জেলা সম্পাদক বা সভাপতি যারা আছেন দিয়ে দেবেন। এখানে এবিটি এর রাজ্য সভাপতি কমরেড সুদীপ্ত গুপ্ত।
কলেজ কর্মচারী রাজ্য সভাপতি আছেন কমরেড মোশাররফ হোসেন। এখানে উপস্থিত আছেন আমাদের কলকাতা জেলা কমিটির সদস্য কমরেড পিঠাতা, তাকেও আমি শ্রদ্ধা নিবেদনের জন্য অনুরোধ করছি। আচ্ছা কমরেড, এবার বসে পড়ুন আপনারা। আমরা আমাদের সবার যে শ্রদ্ধা নিবেদনের প্রাথমিক কাজ তা আমরা এখন শেষ করছি। বন্ধুগণ ও কমরেডগণ, আজকে কমরেড মদন ঘোষের স্মরণ সভা প্রস্তাব আপনাদের কাছে রাখার আগে একটি বিষয় উল্লেখ করা দরকার, তা হচ্ছে আমাদের বর্তমান জেলা কমিটির সম্পাদক কমরেড সৈয়দ হোসেন, তিনি কয়েকদিন ধরেই অসুস্থ হয়েছেন। এমন কিছু ব্যাপার না, ডাক্তারদের পরামর্শে আরও তাকে 8 থেকে 9 দিন তাকে একটু বিশ্রামে থাকতে হবে। সেই কারণে আজকে সবাই আমাদের জেলা কমিটির সম্পাদক কমরেড সৈয়দ হোসেন থাকতে পারেননি। এটুকু আপনাদের কাছে যারা লক্ষ্য করছেন, দেখছেন, বারবার জিজ্ঞেস করছেন, তাদের জ্ঞাতার্থে এটা আপনাদের কাছে জানাচ্ছি। আজকে স্মরণ সভায় শোক প্রস্তাব আপনাদের কাছে আমি রাখছি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা কমিটি আহূত আজকে স্মরণ সভা বিনম্র চিত্রে ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছে প্রয়াত প্রবীণ কমিউনিস্ট নেতা আমাদের অভিভাবক কমরেড মদন ঘোষকে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রাক্তন সদস্য কমরেড মদন ঘোষ গত 21 এপ্রিল সকাল 7:10 নিজ বাসভবনে প্রয়াত হন। মৃত্যুর কয়েকদিন আগে 14 এপ্রিল সদ্য প্রয়াত কমরেড তরুণ রায়ের স্মরণ সমাবেশ এবং 19 এপ্রিল পশ্চিম বর্ধমান জেলার খাদড়ায় কমরেড রবীন সেনের জন্মশতবর্ষ উপলক্ষে স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। কমিউনিস্ট আন্দোলনের নিরলস যোদ্ধা কমরেড মদন ঘোষের জন্ম বর্ধমানের বড়কাশিয়াড়াতে। গলসি সাঁকো স্কুল থেকে বিদ্যালয়ের পড়াশোনা শেষে রাজ কলেজ থেকে তিনি স্নাতক হন। তার বাবা অনাথ বন্ধু ঘোষ এবং তার পরিবারের সদস্যরাও কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1971 সালে ভাতার বিধানসভা কেন্দ্র থেকে তার বাবা ডক্টর অনববিন্দু ঘোষ বিধায়ক হিসেবে নির্বাচিত হন। সেই পরিবারের সন্তান কমরেড মদন ঘোষ। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 1959 সালে কমরেড মদন ঘোষ পার্টি সদস্যপদ অর্জন করেন। বিপিএসএফের বর্ধমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। মতাদর্শগত সংগ্রামে 1964 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আত্মপ্রকাশের সময়ে কমরেড মদন ঘোষ সিপিআইএমের সঙ্গে যুক্ত হন। 6 দশক এবং 7 দশকে
আধা ফাঁসিবাদী যুগে দীর্ঘদিন আত্মগোপন অবস্থা পার্টি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। প্রথম যুগে বর্ধমান শহরে পার্টি গড়ে তোলা এবং শ্রমজীবীদের মধ্যে পার্টির ভিত্তি প্রতিষ্ঠিত করতে তার ভূমিকা ছিল অবসরণীয়। কমরেড মদন ঘোষ 1977 সালে বর্ধমান শহর সদর যুক্ত লোকাল কমিটির সম্পাদক নির্বাচিত হন। 1973 সালে তিনি পার্টির বর্ধমান জেলা কমিটিতে অন্তর্ভুক্ত হন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বর্ধমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন 1996 সাল থেকে 2002 সাল পর্যন্ত। জেলা সম্পাদকের পদে আসীন হবার পরে সারা জেলায় পার্টি গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। 1992 সালে শিলিগুড়ি সম্মেলন থেকে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন। পার্টি রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন 2002 সালে। 2008 সালে কোয়েম্বাটুরে পার্টির 49তম সম্মেলনে পার্টি কংগ্রেস থেকে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। কমরেড মদন ঘোষ ছিলেন কৃষক আন্দোলনের অগ্রণী নেতা। তিনি বেশ কিছুদিন বর্ধমান জেলা কৃষক সভার সভাপতির দায়িত্ব পালন করেন। সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। কৃষক সভার সর্বভারতীয় কমিটির সহ সভাপতি পদে দীর্ঘদিন আসীন ছিলেন। কৃষি ও কৃষকের উন্নতি সাধনে তার নানা পরিকল্পনা ছিল। পশ্চিমবঙ্গে খেতমজুর সংগঠন তৈরি হলে সদ্য গড়ে ওঠা সংগঠনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সর্বভারতীয় খেতমজুর ইউনিয়নের সর্বভারতীয় সহসভাপতি হিসেবেও তিনি কাজ করেছেন। এই সংগঠনের বিস্তারে রাজ্যের বিভিন্ন জেলায় ছুটে বেরিয়েছেন। অনেক সময় শারীরিক অসুবিধা সত্ত্বেও শ্রেণী চেতনায় সমৃদ্ধ কমরেড মদন ঘোষ কখনো বিশ্রামের কথা ভাবেননি। বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি থাকাকালীন তার কৃষিক্ষেত্রে ভাবনার পরিচয় পাওয়া যায়। এই কাজে সংকল্প নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্থাপনে তার অগ্রণী ভূমিকা ছিল। কৃষির বিকাশ নিয়ে তার নতুন চিঠি প্রকাশিত একটি পুস্তিকা ভারতের ভূমি ব্যবস্থা, কংগ্রেস ও কৃষক সভা, যা কৃষির বিকল্প পথের সন্ধান দেয়। শুধু সংকল্প প্রতিষ্ঠাই নয়, সাধনা প্রেস, নতুন চিঠি পত্রিকা, চিলড্রেন কালচারাল সেন্টারের মধ্যে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনবদ্য। সভাধিপতি থাকাকালীন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চ সহ বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ স্বাক্ষর রেখে গেছেন। প্রসঙ্গত বলা দরকার, এই সংস্কৃতি লোকমঞ্চ তৈরি করার ক্ষেত্রে তার ছিল বিশাল ভূমিকা। আজকে এই লোকমঞ্চের কী অবস্থা, এটা অনেকেই প্রত্যক্ষ করছেন। শুধু বর্তমানের এই সংস্কৃতি না, কার্যত সমস্ত হলগুলির ক্ষেত্রে সঠিকভাবে মেনটেন্যান্স না হওয়ার জন্য কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম কর্মসূচি করাটাই খুব অসুবিধা দেখা দিচ্ছে প্রতিদিনই আমাদের কাছে। যাই হোক, পার্টি শিক্ষা কেন্দ্র মটর বিনা ট্রাস্ট গড়ে তুলতে তিনি নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। সাক্ষরতা আন্দোলন, জনস্বাস্থ্য আন্দোলন গড়ে তুলতে কমরেড মদন ঘোষ ছিলেন বিশেষ আগ্রহী। শহীদ শিক্ষক সেবা সমিতি স্থাপনে ও পরিচালনায় তার ভূমিকা চিরস্মরণীয়। রাজ্য জনস্বাস্থ্য আন্দোলনে পিপলস রিলিফ কমিটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশ ঐতিহ্যি, গণশক্তি, নতুন চিঠি, কাটোয়ার কলম পত্রিকা, শারদ সংকলনে তার লেখাগুলি সমসাময়িক রাজনৈতিক সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শিক্ষা রেখে গেছে। 2013 সালে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এনডিএ প্রকাশিত তার লেখা পুস্তিকা সারা রাজ্যে পার্টি কর্মীদের মধ্যে ব্যাপক চাহিদা গড়ে তোলে। মার্ক্সবাদ লেনিনবাদ চর্চায়, মতাদর্শগত সংগ্রামে, দৃঢ়তায়, আত্মবিশ্বাসে, শৃঙ্খলা পরায়ণে, সহানুভূতিতায় অনুসরণযোগ্য কমিউনিস্ট নেতার জীবনযাপন করে গেছেন কমরেড মদন ঘোষ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পূর্ব বর্ধমান জেলা কমিটির আহ্বানে আজকের এই স্মরণ সভা আজীবন সংগ্রামী কমিউনিস্ট নেতা মদন ঘোষের স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করছে। তার গোটা পরিবারই সিপিআইএমের লড়াই আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার স্ত্রী, এক কন্যা, জামাতা এবং এক নাতনি রয়েছেন। তাদের প্রতি সভা গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সহ সকল শুভানুধ্যায়ী প্রতিটি পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটির সহায়ত চিত্তে সমবেদনা জ্ঞাপন করছে এবং তার আরব্ধ কাজ এগিয়ে নিয়ে যেতে শপথ গ্রহণ করছে। কমরেড মদন ঘোষ লাল সালাম।
কমরেড মদন ঘোষ অমর হয়ে আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে কমরেড মদন ঘোষকে শ্রদ্ধাঞ্জলি জানান। বসুন। কমরেড, এমনিতে বাইরেতে প্রচুর ভিড়, যারা বাইরের বারান্দায় আছেন তারা সেখান থেকেই শুনছেন। এমনি সাধারণভাবে যা বলছি, আকাশের অবস্থা খুব ভালো না, কমরেডদের সব ফিরতে হবে, সবটাই আমরা বিবেচনার মধ্যে রেখেছি। আমরা শুরু করছি আমাদের আজকের যে আলোচনা কমরেড মদন ঘোষের স্মরণে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য। প্রথমে এখানে বক্তব্য রাখবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড অঞ্জু কর। কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য, আমাদের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম, আছেন কমরেড আভাস রায়চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের অন্যান্য রাজ্য জেলা নেতৃবৃন্দ, বামফ্রন্টের নেতৃবৃন্দ, সমাধি মৈত্রী এবং আপনারা সবাই আমাদের সাথীবৃন্দ। আজকে মদনদার স্মরণ সভায় আমরা সমবেত হয়েছি। সেই দিনটা ছিল 21শে এপ্রিল। আমি বাইরে ছিলাম, ঝাড়গ্রাম যাচ্ছিলাম, পথে এই দুঃসংবাদ শুনি এবং খুবই মর্মাহত হই এবং আরও আফসোস যে তার শেষ যাত্রাতেও আমি এসে পৌঁছাতে পারিনি। এতটা যে হঠাৎ এইভাবে তিনি প্রয়াত হবেন এটা আমার ভাবনার মধ্যে ছিল না। তার কয়েকদিন আগেই কথা হয়েছিল, তিনি নানানভাবে অসুস্থতায় ভুগছিলেন, কিন্তু এইভাবে চলে যাবেন এটা বুঝতে পারিনি। আজকে তার স্মরণ সমাবেশে আমি প্রথমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের সব সময়ের সংগ্রামের সাথী সমাধি। তাকে কি সান্ত্বনা দেব এই সময়? আমি জানি অন্যের সান্ত্বনা কোনো কাজে লাগে না, নিজেকেই নিজের মধ্যে সান্ত্বনা খুঁজে নিতে হয়। তবু বলবো তিনি আমাদের বৃহত্তর পরিবারেরই একজন। আমরা যেমন আছি ভবিষ্যতেও থাকবো তার পাশে আমরা সর্বক্ষণ। মৈত্রী, কন্যা এবং অন্যান্য যারা পরিবারের আছেন তাদের প্রতিও আন্তরিক সমবেদনা জানাচ্ছি। তো মদনদা সম্পর্কে প্রধানত বলবেন কমরেড মোহাম্মদ সেলিম, কমরেড আভাস বলবেন। তো আমি তার সম্পর্কে আমি যতটুকু তাকে দেখেছি সেই সম্পর্কে টুকরো কিছু কয়েকটি কথা উল্লেখ করছি। মদনদা একটা বিশাল মানুষ ছিলেন, বিশাল মাপের, বিশাল মানের। আমি একজন সাধারণ আমাদের পার্টির কর্মী, কাজেই আমার দিক থেকে বলাও খুবই, আমি মানসিকভাবেও খুবই বাধাপ্রাপ্ত অবস্থায় আছি। যাই হোক, মদনদার সঙ্গে প্রথম দেখা হয়েছিল, মদনদাকে নাম শুনেছিলাম, মদনদাকে চিনেছি 1978 সালে গোটা রাজ্য জুড়ে যখন বিধ্বংসী বন্যা, কালনায় আরও বিধ্বংসী ভয়ঙ্কর সেই চেহারার বন্যা, একদিকে ভাগীরথী ভাঙন, অন্যদিকে অতিবৃষ্টিতে এলাকার পর এলাকা ডুবছে। সেই সময় মদনদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। তো তিনি সেই হিসেবেই
গোটা প্রশাসনকে অফিসারদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। প্রথম কাজ ছিল মানুষকে উদ্ধার করা, কিন্তু সেখানকার যারা প্রথম দরকার ছিল নৌকা, কিন্তু নৌকাগুলো সে মালিকরা দিতে চাইছিল না। তাদের ধারণা ছিল যে এই নৌকো দিলে চলে যাবে, তারা পয়সাও পাবে না, নৌকোও পাবে না। ফলে তারা নৌকোগুলো নিয়ে শান্তিপুরের দিকে গঙ্গার ওপারে জলের তলায় তারা সেইভাবে লুকিয়ে রেখেছিল। মদনদা এই কথা শুনে আমরা সবাই মিলে সেখানে আমরা গেলাম এবং মাঝ রাস্তায় গিয়ে মাঝগঙ্গায় সেই মালিকরা এসে এবং তার সঙ্গে তাদের যারা আছে লোকজন, তারা এসে প্রায় ডুবিয়ে মারছিল আমাদের, কোনোভাবে তারা ছাড়বে না, নৌকা একদম উল্টে দিচ্ছিল। তো সেই রকম একটা অবস্থায় আমরা হাল ছাড়িনি মদনদার নেতৃত্বে। মদনদাকে দেখলাম, বিস্ময়ে অবাক হয়েছি। সেই উত্তেজিত উগ্র মনোভাবের একবারে মারমুখী জনতা, তারা সে নৌকো করে যখন এলো আক্রমণ করলো, তাদেরকে তিনি জয় করলেন এবং পরে আমরা সেই নৌকো উদ্ধার করেছি। এটা একটা মদনদার সাহস, মানুষকে জয় করার যে তার বিশেষ গুণ, তার মন জয় করার, এটা মদনদার কাছ থেকে প্রথমেই সেই শিক্ষা আমরা দেখেছি। আমরা দেখেছি পরবর্তী সময়ে তিনি সভাধিপতি হয়েছেন আমাদের অবিভক্ত বর্ধমান জেলার। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1993 সালে যখন সাক্ষরতা অভিযান চলছিল গোটা রাজ্য জুড়ে, তখন মদনদার উদ্যোগে আমরা আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে চ্যালেঞ্জ নিয়েছিলাম। কারণ সেই সময় এর্নাকুলাম প্রথম ভারতবর্ষে স্বাক্ষর জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই সময় আমাদের চ্যালেঞ্জটা ছিল যে বর্ধমান জেলাকে দ্বিতীয় স্বাক্ষর জেলার স্বীকৃতির জায়গায় আমাদের দাঁড় করাতে হবে। রাজ্য জুড়ে সেই সাক্ষরতা আন্দোলন চলছিল এবং আমাদের জেলাতেও একটা বিরাট আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবং দেখেছিলাম মদনদা মানে গোটা পার্টি, প্রশাসন, পঞ্চায়েত এবং জনগণ সকলের একটা মেলবন্ধনের মধ্য দিয়ে সেই সাক্ষরতা আন্দোলনকে আমাদের জেলায় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এইরকম একটি সময়ে বিদেশি একদল প্রতিনিধি, ফটোগ্রাফার, সাংবাদিক, তারা সবাই মিলে এসেছিল এখানে দেখতে। এবং সন্ধ্যেবেলা করে যখন সাক্ষরতা কেন্দ্রে দেখতে যাওয়া হতো, এরকম একদিন যখন যাওয়া হয়েছে আউসগ্রামের একটা সেন্টারে গিয়ে, তখন মদনদা একজন কমরেডকে, পড়ুয়া, তো তাকে জিজ্ঞেস করছেন যে বাবুলাল, তোর ছেলেটাকে অসুখ দেখে গিয়েছিলাম, কেমন আছে রে ছেলেটা? এইরকম একটি মানুষের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা আত্মীয়তার যে বন্ধন সেই সময়ে গড়ে উঠেছিল পঞ্চায়েতের মধ্য দিয়ে। তো সেই বিরল ঘটনা দেখে বিদেশি প্রতিনিধিরা অবাক হয়েছিলেন এবং আমি যেহেতু তখন রাজ্যের দায়িত্বে ছিলাম, সেই জন্যে তারা গিয়ে সেই অবাক বিস্ময়ের ঘটনা তারা সেখানে উল্লেখ করেছেন, ভূয়সী প্রশংসা করেছেন। এবং পরবর্তী সময় আপনারা জানেন বর্ধমান জেলার সাক্ষরতা আন্দোলনের মধ্য দিয়ে বর্ধমান জেলার দ্বিতীয় স্বাক্ষর জেলা হিসেবে দেশে স্বীকৃতি অর্জন করেছে এবং আন্তর্জাতিক পুরস্কার রাষ্ট্রসংঘের পক্ষ থেকে ইউনেস্কো দিয়েছিল আমাদের রাজ্য সরকারের মাধ্যমে ভারত সরকারকে। কাজেই এই শিক্ষা, এই অভিজ্ঞতা সেখান থেকে অর্জন করেছি। 1993 সালে যখন পঞ্চায়েতে 1/3 আসন সংরক্ষণ মহিলাদের জন্য হলো, বহু রকম বিতর্কের অবসান ঘটিয়ে সেই সময় দেখেছি মদনদার সেই যে নতুন, আনকরা, অনভিজ্ঞ, সদ্য নির্বাচিত ঝাঁকে ঝাঁকে যে মেয়েরা এসেছিল, তাদের প্রতি কি উদারতা, কি আন্তরিকতা, কি সহানুভূতিশীল মনোভাব, তারা যাতে যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে, সাহসিকতার সঙ্গে কাজ করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারবে, নিজের যাতে পদমর্যাদায় তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই জন্যে তার আন্তরিক যে প্রচেষ্টা, সেটা আমার কাছে চিরস্মরণীয় শিক্ষা হয়ে আছে। তাদের সাহস জুগিয়েছেন, মনোবল জুগিয়েছেন, তাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টিতে তিনি অনন্য ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন আমাদের এই বর্ধমান জেলায়। মদনদাকে দেখেছি একজন আদর্শ কমিউনিস্ট নেতা, কিন্তু আমার কাছে আদর্শ কমিউনিস্ট নেতা বলেই তাকে দেখেছি। তিনি কখনো পার্টির ওপরে, আমাদের ওপরে কোনোদিন কর্তৃত্ব করেননি, তিনি নেতৃত্বই দিয়েছেন। তিনি ছিলেন সহজ সরল এবং নীতিনিষ্ঠ মানুষ। তিনি এমন একটা নেতৃত্ব ছিলেন মদনদা,
তার নাগাল পাওয়া সাধারণ মানুষ কমরেডদের কাছে খুব সমস্যা ছিল না, খুব সহজেই তারা মদনদার কাছে যেতে পারতেন, মন খুলে কথা বলতে পারতেন। এবং মদনদা হচ্ছে শুনতেন বেশি, বলতেন কম। আমরা সে শিক্ষা মদনদার কাছ থেকে আমরা অর্জন করেছি। পার্টি শৃঙ্খলার প্রতি যথেষ্ট কঠোর মনোভাব, কঠোর একটা দৃঢ়চেতা মনোভাবের মানুষ যেমন মদনদা ছিলেন, তেমনি কমরেডদের প্রতি তিনি ছিলেন যথেষ্ট দরদি। এমনকি আমি মদনদার সঙ্গে থেকে দেখেছি আধা ফ্যাসিস্ট সন্ত্রাসের সময় যেখানে যেখানে গেছেন, যে যে বাড়িতে থেকেছেন, যে যে পরিবারের সঙ্গে মিশেছেন, যে যে কমরেডদের সঙ্গে যোগাযোগ ছিল, একটা সময়ের জন্য তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়নি। দেখতাম প্রায় মাঝে মাঝে ফোন করতেন, তাদের সুখে দুঃখে খবর নিতেন এবং সমস্যায়, যে কোনো সমস্যায় তাদের পাশে থাকতেন, পরামর্শ দিয়ে সহযোগিতা তিনি করেছেন। আমি একজন সংবেদনশীল, অত্যন্ত সংবেদনশীল একজন ব্যতিক্রমী নেতা হিসেবেই মদনদাকে দেখে এসেছি। আজকের এই পরিস্থিতিতে মদনদার মৃত্যু আমাদের কাছে একটা বড় ক্ষতি, যদিও অনেকটাই বয়স হয়েছিল। আমাদের মদনদার যে পরিবার, তারা যেমন হারিয়েছেন তাদের একজন আপনজনকে, আমরা হারিয়েছি আমাদের পার্টির শিক্ষক, আমাদের পার্টি পরিচালনার সুদক্ষ সংগঠক এবং আমাদের অভিভাবককে। কিন্তু আমাদের স্মরণ সভা আনুষ্ঠানিক নয়, শুধুমাত্র স্মৃতিচারণার সভা নয়। তাই আজীবন মানুষের স্বার্থে সংগ্রামী মদনদার যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে এবং মতাদর্শের প্রতি অবিচল থেকে আমরা আগামী দিনের লড়াইয়ের সামনের দিকে আমরা এগিয়ে যাব। আজকে আমাদের এই স্মরণ সভা থেকে সেই শপথ আমাদের সকলকে গ্রহণ করতে হবে। এই কয়েকটি কথা বলে আমার কথা আমি এখানেই শেষ করছি। কমরেড মদন ঘোষ, লাল সেলাম। কমরেড মদন ঘোষ অমর রহে। কমরেড, এরপর আপনাদের কাছে স্মৃতিচারণা করবেন আমাদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য পার্টি কমরেড আবাস রায়চৌধুরী। কমরেড সভাপতি সেলিমদা, অঞ্জুদি, অচিন্তদা, গৌরাঙ্গদা, পার্থদা সহ আমাদের পার্টির নেতৃবৃন্দ, বামফ্রন্টের নেতৃবৃন্দ, সোমাবৌদি, তুয়া সহ পরিবারের যারা আছেন এবং উপস্থিত কমরেডগণ, বন্ধুগণ, আমরা মদনদার স্মৃতিসভায় এখানে এসেছি। সেলিমদা বলবেন, অঞ্জুদি চমৎকারভাবে গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন। আসলে মদনদার ক্ষেত্রটা এত বিস্তৃত ছিল এবং দীর্ঘ রাজনৈতিক জীবন, ফলে সেই স্মৃতির ভাঁড়ার থেকে বার করে সেই কথাগুলি যদি বলতে হয়, আমার নয়, যারা আছেন, অনেক সময় লাগে এবং শুধু বলে শেষ করা যাবে বলে আমার ধারণা নয়। আমি কয়েকটা কথা এখানে কেবল উল্লেখ করব। এখন সভাপতি বলেছেন অমলদাস যে স্মৃতিচারণ, ফলে একটা ব্যক্তিগত সম্পর্ক বা যোগ থেকেই থাকে। আজকের এই সভায় যারা হাজির আছেন, যারা প্রবীণ আমার চেয়ে, যারা অনেক দিন ধরে কমরেড মদনদাকে দেখেছেন, কাছ থেকে দূর থেকে, প্রত্যক্ষভাবে কাজের ফলাফলের মধ্যে, পরোক্ষভাবে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তো অত বেশি নয়। আমি যতদূর স্মরণ করতে পারি, সম্ভবত বিশ্ববিদ্যালয় জীবনে মদনদার সঙ্গে আমার পরিচয়। আমি জানতাম, চিনতাম, মদনদা তখন আমাদের পার্টির নেতা, এটা স্বাভাবিক ব্যাপার। আমার সঙ্গে পরিচয় বিশ্ববিদ্যালয় জীবন। নতুন চিঠি একটা চমৎকার সংকলন বার করেছে, সেখানে আমরা আমাদের যা কথা, সেই কথা আমরা সেখানে লিখেছি। আপনারা নিশ্চয়ই সেগুলো দেখছেন। তাহলে সেই বিচার করলে পরে 31-32 বছর
সেই অর্থে মদনদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। আর এই 31 বছর 32 বছরের মধ্যে 12-13 বছর যখন রাজ্যে বামপন্থীরা সরকার চালাচ্ছে না, আবার এই 31-32 বছরের মধ্যেই 2004 আছে, 2006 আছে। তাহলে বামপন্থার প্রতি, বামপন্থীদের প্রতি এই নয়া উদারবাদ প্রয়োগের সময় মানুষের যখন বিপুল সমর্থন, পার্টির নেতা হিসেবে মদনদাকে দেখা, আবার সরকারটা যখন চলে গেল, মানুষের সমর্থন যখন হারালো সাময়িকভাবে, সেই সময়ও পার্টি নেতা হিসাবে মদনদাকে দেখা। তো ব্যক্তিগত পরিচয় থাকলেও এই 30-32 বছরে সাধারণভাবে পার্টি সিদ্ধান্ত করে যখন ছাত্র আন্দোলন থেকে আসানসোল শিল্পাঞ্চলে পার্টির কর্মী হিসাবে আমাকে কাজ করতে পার্টি পাঠালো কর্মী হিসেবে, খানিকটা মদনদার স্নেহ, খানিকটা মদনদার পরামর্শ, পরিচর্যা, শাসন, শিক্ষা, আমি 5টা শব্দই বললাম, প্রত্যেকটা শব্দর আলাদা আলাদা মানে আছে, আলাদা আলাদা ভার আছে। মদনদার এই যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে আমার খানিকটা প্রবেশাধিকার ঘটেছিল। তারপরেই এই যে দীর্ঘ পর্ব, সময় অল্প হলেও কোয়ালিটির দিক থেকে, গুণগতভাবে আমার নিজের বিশ্বাস, আমার নিজের অনুভূতি, একটা মানুষের কাছে আসা, একটা মানুষকে জানা, অগ্রজ পার্টি কর্মী, একজন নবীন পার্টি কর্মী, যেভাবে সম্পর্কগুলো গড়ে ওঠে, আমার সারা জীবনের সম্পদের গুরুত্বপূর্ণ সম্পদ, সঞ্চিত সম্পদ। এবং আমি সেই ব্যক্তিগত স্মৃতিচারণা সভার একটা সমস্যা হলো, সেই স্মৃতিগুলো যদি বলতে শুরু করা যায় ফুরাবে না। অসংখ্য অসংখ্য সম্পদ আছে আমার নিজের মধ্যে, আমি সেগুলো আমার নিজের মধ্যেই রাখতে চাই। তার কারণ তা নইলে পরে উল্টো দিকে যে বলে তার একটা কথা চলে আসে, এটা বোধহয় ঠিক হবে না। কিন্তু আমি শুধু এখানে 2-3টে কথা বলতে পারি। অঞ্জুদি স্পষ্ট করে কতগুলো কথা বলেছেন, পার্টি নেতা, প্রশাসক, লড়াই করা, মানুষের সঙ্গে থাকা, সবাই আমরা জানি মদনদার শৃঙ্খলা, পার্টি ফর্ম মানা, সবাই আমরা জানি আপাতভাবে মদনদাকে বাইরে থেকে যে কঠিন কঠোর মনে হতো, ভিতরে একটা ভেজা নরম মন আছে। যারা তার স্বাদ পেয়েছে, আমি বলবো তারা খুবই, আমি আর শব্দ ব্যবহার করছি। এবং ওর দীর্ঘ রাজনৈতিক জীবন, উত্থান পতন, 70-এর দশকের লড়াই, 77 থেকে সরকার চালানো, আবার রাজ্যে যখন আক্রমণ সংগঠিত হয়েছে, বামফ্রন্ট বিরোধী ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি সমস্ত শক্তি এ রাজ্য থেকে বামফ্রন্টকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র করছে, সেই সময় পার্টির একজন নেতৃত্বের অংশ হিসাবে তার নেতৃত্ব দেওয়া। ফলে একটা বিস্তৃত দীর্ঘ রাজনৈতিক জীবন আছে। ফলে এই দীর্ঘ রাজনৈতিক জীবন আমরা যারা কাছ থেকে দেখেছি, আমরা যারা দূর থেকে দেখেছি, যারা আমার থেকেও অনেক বেশি করে 50 বছর ধরে কি তারও বেশি সময় ধরে তাকে দেখেছেন, তারা আরও ভালো বলতে পারবে। আমি শুধু একটা কথা বলতে পারি অঞ্জুদির কথা থেকে সূত্র টেনে নিয়ে, যে একদম ছোটবেলায় যখন পরিস্থিতির কারণে আমাদের কৈশোরে রাজনৈতিক সচেতনতা গড়ে উঠেছিল আমাদের প্রজন্মের মানুষদের, একটা কথা শোনা যেত যে কমিউনিস্ট পার্টি হলো একটা বৃহত্তর পরিবার। কমিউনিস্ট পার্টি হলো বৃহত্তর পরিবার। ছোট্ট একটা শব্দ, কিন্তু শব্দটার, ছোট্ট একটা বাক্য, কিন্তু বাক্যটার গভীর তাৎপর্য আছে, বিরাট ভার আছে। এই পরিবারের সভ্যদের এই ভার বহন করার যোগ্য হতে হয়। মদনদার অনুপস্থিতিতে নির্দ্বিধায় বলতে পারি, সেই বৃহত্তর কমিউনিস্ট পরিবারের ভার অভিভাবক হিসাবে, নেতৃত্ব হিসাবে, অংশীদার হিসাবে বহন করবার ক্ষেত্রে মদনদা সাফল্যের সঙ্গে সেই ভার বহন করেছেন। আমরা যারা পরবর্তী প্রজন্মের মানুষ, আজকের আমাদের এই স্মরণ সভা থেকে শুধু রিচুয়ালই তো নয়, আনুষ্ঠানিকতা শুধু নয়, আমরা যখন তাকে স্মরণ করব, স্মরণ সভায় সাধারণভাবে ভালো ভালো কথাই হয়, কিন্তু তার এই যে ভার বহন, কমিউনিস্ট পরিবারের ভার বহন, বিশেষ করে আজকের মতো পরিস্থিতিতে যখন সমাজের চারদিকে কমিউনিস্ট, মতাদর্শগতভাবে কমিউনিস্টরা আক্রান্ত, আদর্শগতভাবে কমিউনিস্টদেরকে আক্রান্ত করা হয়, আত্মত্যাগের জীবনকে যখন তামাশা করা হয়, হালকা করা হয়,
অনেকেই আমরা যার দ্বারা প্রভাবিত হয়ে যাই। সেই রকম একটা পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টি একটা বৃহত্তর পরিবার, এই ভার বহন করার যোগ্যতা যেন আমরা মদন দাস শিক্ষা থেকে অর্জন করতে পারি। আর এই দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষে আমি দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে পারি যে মদন দা একজন সাচ্চা কমিউনিস্ট। মদন দা একজন সাচ্চা কমিউনিস্ট। ফলে তার থেকেও আমরা কমিউনিস্ট পার্টির কর্মী, আমি জানি না আমি কমিউনিস্ট কিনা, আমরা সবাই কমিউনিস্ট হওয়ার সংগ্রামের মধ্যে আছি। ফলে একজন সাচ্চা কমিউনিস্টকে যখন আমরা স্মরণ করছি, শারীরিকভাবে সে আমাদের সঙ্গে নেই, কিন্তু তার কীর্তি দিয়ে, তার কাজ দিয়ে নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ফলে আমরা আমাদের প্রত্যেকের নিজেদের জীবনে কমিউনিস্ট হওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে খানিকটা হলেও মদনদার কাছ থেকে নিশ্চয়ই আমরা প্রেরণা পেতে পারি। আমার দু তিনটে ছোট্ট কথা, যেটা অঞ্জুদি বলেছেন, অন্যেরাও বলবেন। আমরা এই স্মরণ সভায় এসছি কেন? এটা কি কোনো শোকগাথা? কমিউনিস্ট সম্পর্কে আলোচনা করতে গিয়ে কমিউনিস্ট পার্টির একজন প্রয়াত কমরেডের যখন স্মৃতিসভায় আমরা হাজির হই, এটা তো কোনো শোকগাথা নয়, শোক করার জায়গা নয়। শোক তো থাকবে, অনুভূতিতে থাকবে, দীর্ঘদিন পর্যন্ত থাকবে। পরিবারের লোকেরা যারা হারালেন, আমরা যারা পার্টি বৃহত্তর পরিবার, আমরা যারা হারালাম, বিভিন্ন মাত্রায় আমাদের এই শোক আছে, নিশ্চয়ই সে শোক থাকবে। একটা সময় পর লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে শোকের মাত্রা, শোকের গভীরতা কমে পৃথিবীতে। আমরা বস্তুবাদী, দান্দিক বস্তুবাদী। কিন্তু এই স্মরণ সভায় আমরা হাজির হই, একটা কথা উচ্চারণ করি, এখনই হচ্ছিল স্লোগানে, যে কমরেডের অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করতে চাই। তাহলে কমরেড মদন ঘোষের স্মরণ সভায় এসে আমাদের যদি অসমাপ্ত কাজকে সমাপ্ত করার অঙ্গীকার যদি আমাদের করতে হয়, সেলিম দা সে নিয়ে বলবেন, তাহলে এই মুহূর্তে আমাদের কাছে করণীয়টা কি? আমরা একটা অদ্ভুত, কঠিন কিন্তু অদ্ভুত একটা সম্ভাবনাময় পরিস্থিতির মধ্যে গোটা দুনিয়া, আমাদের দেশ এবং আমাদের রাজ্যে আমরা চলছি। গত একটা বছর ধরে আমাদের রাজ্যের রাজনীতিতে, তার আগের দীর্ঘ সময় ধরে আরএসএসের ইঞ্জিনিয়ারিংয়ের ফসল হিসাবে তৃণমূল, বিজেপি এবং আরও অনেক শক্তি যেভাবে মানুষের জীবনযাত্রার ইস্যু, যেটাকে আমরা বলি শ্রেণী ইস্যু, তাকে পিছনে পাঠিয়ে দিয়ে বিভাজনের যে রাজনীতি, তার একটা পরীক্ষাগার পশ্চিমবাংলাকে করবার চেষ্টা করেছিল এবং খানিকটা হলো তারা সফল। বিভাজনের রাজনীতি যদি মাত্রা পায়, তাহলে শ্রেণী লড়াই কমে, গণতান্ত্রিক লড়াই পিছিয়ে যায়, কমিউনিস্টদের লড়াই পিছিয়ে যায়। আমরা সেই প্রতিকূলতার মুখোমুখি আমরা ছিলাম, আমরা হয়েছি। আমরা বলতে পারি কমরেডদের অক্লান্ত পরিশ্রম, লড়াই, পরিস্থিতি, সঙ্গে মানুষের অভিজ্ঞতা, এই সব কিছুর মধ্য দিয়ে গত একটা বছরে পশ্চিমবাংলার রাজনীতিতে তথাকথিত বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতিকে অতিক্রম করে খেটে খাওয়া মানুষের রুটি রুজির যে দাবি, রুটি রুজির যে রাজনীতি, এইটা কিন্তু এগিয়ে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের প্রতি মানুষের আস্থা ফেরার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ বাড়ছে। 31শে আগস্টের অভিজ্ঞতা এই জেলাতে আমাদের আছে। এখন আমাদের কাজ কি? মদন দাস স্মরণ সভায় এসে কি শপথ আমাদেরকে নিতে হবে? যে এই যে লড়াই আন্দোলনের মধ্য দিয়ে শ্রেণী ইস্যু সামনে আসছে, জীবন জীবিকার ইস্যু সামনে আসছে, মানুষের অংশগ্রহণ বাড়ছে, আমাদের প্রতি আস্থা প্রকাশের সম্ভাবনা তৈরি হচ্ছে, তাহলে এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষের অংশগ্রহণ ঘটছে বামপন্থীদের লড়াই আন্দোলনে। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাকে একটা নির্দিষ্ট সাংগঠনিক যে পরিকল্পনা, সেই সাংগঠনিক পরিকল্পনার মধ্যে দিয়ে ব্যবহার করতে হয়। কমিউনিস্টরা সমাজ পরিবর্তনের লক্ষ্যে চলে, স্বতঃস্ফূর্ততাকে ধাওয়া করে না। স্বতঃস্ফূর্ততার উপাদানকে একটা যুক্তিগ্রাহ্য সংগঠিত জায়গায় নিয়ে যেতে হয়, সংগঠিত রূপ দিতে হয়। আজকে আমাদের এই জেলাতে এই শপথ, এর জন্য আমাদের যার যতটুকু ভূমিকা আছে সেই কাজ যেন আমরা করতে পারি। আমাদের পরিধি বাড়াতে হবে। যদি গোটা দুনিয়ার চিত্রটা দেখি, তাহলে লুটেরাদের পক্ষে শ্রেণী ভারসাম্য, খেটে খাওয়া মানুষেরা নিজেদের গোল লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু এটাই একমাত্র চিত্র নয়। কখনো দান্দিক বস্তুবাদীরা কেবলমাত্র একমুখী চিন্তা করে না। এটা প্রধান বৈশিষ্ট্য হলেও গোটা দুনিয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে এর যে কাউন্টারটা, উল্টো দিকের যেটা, অর্থাৎ খেটে খাওয়া মানুষের লড়াই আন্দোলন, তারও কিন্তু একটা উপাদান তৈরি হচ্ছে, সম্ভাবনা তৈরি হচ্ছে। আমি একটু আগেই বললাম। ফলে এই বাস্তব পরিস্থিতি আগামী দিনে যা তৈরি হবে দেশ দুনিয়ার, সেই বাস্তব পরিস্থিতি মানুষকে লড়াই আন্দোলনে টেনে আনবেই। তাহলে মানুষ যখন লড়াই আন্দোলনে এগিয়ে আসছে, সেই স্বতঃস্ফূর্ততাকে যদি একটা সাংগঠনিকভাবে মৌলিক লক্ষ্যের দিকে, আজকের লড়াই তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে সমাজ বদলের লড়াই, সেখানে যদি আমাদেরকে নিয়ে যেতে হয়,
তাহলেই সাবজেক্টিভ প্রিপারেশন, তাহলেই আমাদের সংগঠনের ভূমিকা, এটা গুরুত্বপূর্ণ। আর এই কথাটা এলেই মদনদার বকুনি, মদনদার শাসন, মদনদার পরামর্শ, মদনদার দৃষ্টিভঙ্গি সংগঠন সম্পর্কে আমাদের কাছে চলে আসে। আমার শেষ কথাটা হলো এই, পরিস্থিতির মধ্যে সম্ভাবনার যে বীজ লুকিয়ে আছে, জল দিয়ে, হাওয়া দিয়ে, সার দিয়ে, মানে আমাদের সাংগঠনিক ভূমিকা পালন করে তাকে আমাদেরকে চারাগাছকে ফোটাতেই হবে, সেই চারাগাছকে মহিরুহে পরিণত করতেই হবে। আজকে বাংলার রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষকে জড়ো করে শ্রেণী লড়াই, গণলড়াইয়ে আমাদের এগোতেই হবে। এই কাজে আমরা যার যতটুকু ভূমিকা আছে সেই ভূমিকা যদি আমরা পালন করতে পারি, তাহলেই কমরেড মদন ঘোষ সাচ্চা কমিউনিস্টের প্রয়াণের পর এই সভায় আমাদের আসা, আমাদের অংশ নেওয়া, আমাদের বক্তৃতা শোনা সফল হবে। আমি আশা করব আমরা সবাই মিলে সেই কাজ করতে পারবো। কমরেড মদন ঘোষ, লাল সেলাম। কমরেড মদন ঘোষ অমর রয়। কমরেড সেলিম বলার আগে একটা ছোট্ট অনুষ্ঠান আমাদের গণশক্তি তহবিলে মদনদারি ছোট ভাই কমরেড কল্লোল ঘোষ 5,000 টাকা দিয়েছেন। সেই টাকা কমরেড সোমা ঘোষ আমাদের রাজ্য সম্পাদক কমরেড সেলিমের হাতে তুলে দেবেন। এবার আপনাদের কাছে বক্তব্য রাখবেন আমাদের পার্টি রাজ্য কমিটির সম্পাদক এবং পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। সাথী সভাপতি কমরেড অমলদা, অন্যান্য নেতৃবৃন্দ, প্রয়াত নেতা কমরেড মদন দার স্ত্রী, কন্যা সহ পরিবারজন, অন্যান্য পরিজন ও কমরেড, আমি প্রথমেই কমরেড মদন ঘোষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবাই সেজন্য এখানে জড়ো হয়েছি। এরকম একটা আবহাওয়ার মধ্যে দাঁড়িয়েও আপনারা বিপুল সংখ্যা, এখানে স্থান সংকুলন হচ্ছে না, তার মধ্যেও সবাই এসে জড়ো হয়েছেন। আমরা কেন স্মরণ করি? কমিউনিস্ট পার্টি জীবদ্দশায় কোনো নেতার তার ছবি নিয়ে, তাকে ফুল নিয়ে, মালা নিয়ে, আজকাল যেরকম ইমেজ বিল্ডিং হয় সব, তা করি না। প্রতিদিনের জন্য গোটা বিশ্বে, আমাদের দেশে এখন, আগে আমাদের রাজ্যে ছিল না, আমাদের রাজ্যে এখন কাট আউট, ছবি, মালা, বিভিন্ন পাবলিক রিলেশন এজেন্সিস, ইমেজ কনসালটেন্ট, তাদেরকে নিয়োগ করা হয় সাজু গুজু করে নেতা সাজানো। তারপরে খবরের কাগজ, পত্র, পত্রিকা, টেলিভিশন চ্যানেল বিজ্ঞাপনের মারফত তুলে ধরে দেশ কা নেতা कैसा हो, ऐसा हो कि वैसा हो। আর তারপরে সে যখন থাকে না, মানে জীবিত থাকলেও যদি নেতা না থাকে, পদে না থাকে, আর যদি প্রয়াত হয়, তারা সব বেমালুম ভুলে যায়। আমাদের সামনে এরকম অসংখ্য উদাহরণ আছে। আর কমিউনিস্ট পার্টিতে ঠিক উল্টো, জীবদ্দশায় তাকে নিয়ে বেশি হইচই করে না। সবাই আন্দোলন সংগ্রাম সংগঠন করছি, আমরা কাজ করছি নিজের নিজের মতো করে। কিন্তু যখন আমাদের ছেড়ে চলে যান, তখন তাকে আমরা স্মরণ করি চোখের জল ফেলার জন্য নয়। ঠিকই কেউ শহীদ হয়ে গেলে, অল্প বয়সে মারা গেলে, কোনো দুর্ঘটনায় মারা গেলে, হঠাৎ করে কোনো সংবাদ আসলে প্রচণ্ডভাবে আমরা যন্ত্রণাবিদ্ধ হই, শোক সন্তপ্ত হই। যে কোনো কমরেডের বিয়োগ হলে আমাদের তার জন্য দুঃখ হয়, যন্ত্রণা হয়, একটা অভাব বোধ হয়। মদনদা তার জীবনটাকে আমাদের মতো দেশে একজন মানুষের যা গড় আয়ু, সেই তুলনায় বেঁচে ছিলেন। শুধু বাঁচাটাই তো সব নয়,
বাঁচার মতো বাঁচতে চেয়েছিলেন। তিনি যে পথ বেছে নিয়েছিলেন সেই পথে আজীবন হেঁটেছিলেন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন সমাজ পরিবর্তনের, শোষণহীন একটা সমাজের, যেখানে মানুষ মানুষকে জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, বিত্ত, অর্থ, সম্পদ তা দিয়ে বিচার করবে না, একজন আরেকজনের উপরে নিজের মত পথ জোর করে চাপিয়ে দেবে না, একজন মানুষ আরেকজন মানুষকে শোষণ করবে না। তাহলে যে শোষণহীন সমাজ, যেখানে সবার সমান অধিকার থাকবে, যেখানে সবাই মাথা তুলে দাঁড়াবে, সবাই পায়ের তলায় মাটি খুঁজে পাবে, যেখানে সবাই বাঁচার মতো, বাঁচবার জন্য যে রসদ, সেটা দান ধ্যানে নয়, অধিকার হিসেবে ভোগ করবে, পাবে, সেই অধিকার বোধে দীপ্ত করে মানুষকে সংগঠিত করা। প্রতিদিন তিনি তার জীবনের, যখন থেকে তিনি ছাত্র অবস্থায় বামপন্থার আদর্শে বিশ্বাসী হয়েছেন, আপনারা শুনলেন শোক প্রস্তাবে অন্যান্য বক্তাদের কাছে। ইতিমধ্যে আমরা জেনেছি গত মাসের 21 এপ্রিল তিনি প্রয়াত হওয়ার পর থেকে নানানভাবে লেখালেখি হয়েছে, স্মৃতিচারণ হচ্ছে। আমরা রাজ্য স্তরে স্মরণসভা করেছি, পত্রপত্রিকায় লেখা হচ্ছে। নতুন চিঠি দেখলাম তার স্মরণে একটা সংখ্যা বার করেছেন, আভাস কমের আভাস, যা রেফারেন্সও দিলেন। সেগুলো অনেকের স্মৃতির মণিকোঠাও ছড়িয়ে আছে। তাহলে আমরা সেইগুলোকে জড়ো করি, সেই মণিমুক্তগুলোকে জড়ো করি। কেন? কোনো হার গাঁথার জন্য নয়, কোনো মালা গাঁথার জন্য নয়। আমাদের চলার পথে, আমাদের আন্দোলনে, আমাদের সংগ্রামে, আমাদের এই সময়কার চ্যালেঞ্জকে মোকাবিলা করা, তার জন্য আমাদের যে দীপ্ত ভূমিকা পালন করার কথা, আমাদের মধ্যে যে দৃঢ়তা আনার কথা, যে ঋজুতা আনার কথা, এবং সামনে বুক চিতিয়ে মাথা উঁচু করে সমবেতভাবে, সঙ্গবদ্ধভাবে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে সামনের পথ চ্যালেঞ্জ অতিক্রম করা, তার জন্য আমরা পাথর সংগ্রহ করি, এই জন্য তার স্মৃতিচারণ করি, চোখের জল ফেলার জন্য নয়। শপথে নিজের চোয়ালকে আরও শক্ত করার জন্য, স্লোগানে নিজের হাতের মুঠোকে আরও মজবুত করে তুলে ধরার জন্য। যে স্বপ্নে যদি কিছুটা ছাতা পড়ে গিয়ে থাকে, ধোঁয়াশা হয়ে গিয়ে থাকে, সেই স্বপ্নকে আবার নতুন করে জাগিয়ে তোলা। আর কমিউনিস্টরা শুধু স্বপ্ন দেখে না, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, বাস্তবের মাতৃতে তাকে প্রতিফলিত করার জন্য সে আজীবন লড়াই করে, আজীবন। এটা খেয়াল রাখে। কমরেড শুভপ্রসাদ নন্দী মজুমদার শুরুতে একটা গান করলেন রবীন্দ্রনাথের, তার মধ্যে কথা হচ্ছে যে বারবার ফিরে চায় না, পেছন ফিরে তাকায় না, যে সাবধানে তীর ধরে ধরে এগোয় না। তাতে আমার একটা উর্দু কবিতা মনে পড়ল, শায়রি, कुछ समझ कर ही हुआ हूँ मौज दरिया का हरीफ, वरना मैं भी जानता हूँ आफियत साहिल में है। मौज दरिया মানে হচ্ছে নদীর স্রোত। তাহলে কমিউনিস্টরা বুঝে শুনেই নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটতে নামে। মौज दरिया का हरीफ মানে বিপরীতে, স্রোতের বিপরীতে। না হলে আমরা সবাই জানি আরামটা নদীর তীরে বসে থাকলে হয়। তাহলে কারণ মদনদাকে আমরা যখন স্মরণ করছি, তাকে স্মরণ করতে গিয়ে শুভচন্দ্র যে গান করলো, তাহলে এই যে গা বাঁচিয়ে চলা, কোথায় কি ঘটছে, আমার কি দরকার বাপু, যতক্ষণ না আমার গায়ে আঁচ লাগছে, তার থেকে কমিউনিস্ট একটু আলাদা হয়। তাহলে মানুষের স্বার্থ, মানুষের থেকে সবচেয়ে পেছিয়ে পড়া, সবচেয়ে প্রান্তিক, সবচেয়ে দুর্বল সেই অংশ, ক্ষেত মজুর, দিন মজুর, বেকার যুবক যুবতী, গরিব কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, লুটেরাদের বিরুদ্ধে যাদের সর্বস্ব লুট হচ্ছে,
সেই মানুষগুলোকে সঙ্গবদ্ধ করা, তাদের চেতনায় শান দেওয়া, তাদের দৃষ্টিকোণকে স্পষ্ট করা এবং লড়াইয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, এটাই তো সংগঠকের কাজ। একজন কমিউনিস্ট তাকে পার্টিজান এবং আর্টিজান দুটোই হতে হয়। যে আভাস বলছিল ডায়ালেকট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, তাহলে তাকে প্রয়োগ করতে হলে সমাজে, আন্দোলনে, বিপ্লবী আন্দোলনকে সংগঠিত করতে হলে, বিপ্লবের পথে এগিয়ে যেতে হলে কমিউনিস্টকে একই সঙ্গে পার্টিজান এবং আর্টিজান দুটোই হতে হয়। একদিকে তার আদর্শ, তার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে হয়, প্রতিদিন সেটাকে চর্চার মধ্যে নিয়ে আসতে হয়, তাতে শান দিতে হয় চেতনাতে, এবং যে রাজনীতি সেটা স্পষ্ট থাকতে হয় লক্ষ্যের মতো। তার শ্রেণী স্বার্থ সম্পর্কে সচেতন থাকতে হয়। যে মেহনতি মানুষের পক্ষে সে অবলম্বন করেছে তার স্বার্থ সম্পর্কে প্রতিদিন সচেতন থাকতে হয়, সে যে অবস্থায় থাকুক। আর অন্যদিকে তাকে কারিগর হতে হয়, আর্টিজান হতে হয়। যেরকম কুমোর যেরকম মাটি দিয়ে হাঁড়ি কলসি করে, কামার যেরকম লোহা পিটিয়ে কাস্তেটা তৈরি করে, যেরকম রাজমিস্ত্রি ঘরামি ইটের পর ইট গেঁথে বাঁশের মধ্যে বাঁশ বেঁধে যেরকম ঘর বানায়, সেরকম কমিউনিস্ট সংগঠক তাকে হতে হয়, যেখানে এই সমস্ত অংশের মানুষের মধ্যে, যাদের মধ্যে কাজ করছে, তাদেরকে জুড়তে হয়, সারিবদ্ধ করতে হয়। যেমন একজন রাজমিস্ত্রি ইঁটটাকে একদম ঠিক মতো গাঁথার সময় ওলুম দিয়ে দেখে নেয় ঠিক হচ্ছে কিনা, সোজা উঠছে কিনা, বেঁকে যাচ্ছে কিনা, বুনিয়াদটা ঠিক আছে কিনা, তাহলে সংগঠকদেরও সেই কাজ করতে হয়। মদনদাকে আমরা এই জন্যই স্মরণ করছি, তিনি একই সঙ্গে পার্টিজান এবং আর্টিজান শুধু হওয়ার চেষ্টা করেননি, আমি কোনো নোট দেখে বলছি না, আমার মনের কথা কিছু বলছি আপনাদের সঙ্গে। একটু এরকম হয়, উৎসাহী কিছু হয়, ঠিক আছে? তাহলে এই কাজটা তিনি আজীবন করেছেন। আমি আবার আজীবন শব্দটা জোর দিচ্ছি, কারণ এই চলার পথে অনেকের বিচ্যুতি ঘটে, আমাদের নিজেদের মধ্যে অনেক সময় পেছুটান হয়, অনেক সময় নানান সামাজিক, পারিবারিক, সাংসারিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানান কারণ, তার মধ্যে যাচ্ছে না, যেগুলো পিছুটান তৈরি করে। এবং অনেকেই হয় যেগুলো ছিটকে যায়, একটু ঝুঁকি কম নেওয়ার বাসনায় একটু নদীর স্রোত দেখে একটু তীরে চলে আসার চেষ্টা করে, কেউ কেউ তীরে উঠেও পড়ে। তাহলে একজন মানুষ, আমরা সবাই যারা জন্মেছি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তা আমরা স্মরণ করছি তাকে এমনভাবে, কারণ তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তিনি আজীবন ভূমিকা পালন করেছেন, মতাদর্শের দিক থেকে দৃঢ় থেকে, নিজের রাজনীতির প্রতি সৎ থেকে, মেহনতি মানুষের স্বার্থের প্রতি যে অঙ্গীকার করেছিলেন তাকে রক্ষা করতে গিয়ে, এবং কারিগরের ভূমিকা পালন করেছেন আমাদের সংগঠন, কৃষক আন্দোলন, ক্ষেত মজুর আন্দোলন, পার্টি সংগঠন, নানান ধরনের অন্যান্য সংগঠন, যার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন, যেটা তিনি গড়ে তুলেছেন, যেটা তিনি সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু মনে করেছেন এই সমাজ পরিবর্তনের আন্দোলনের সংগ্রামে তাদেরও একটা ভূমিকা আছে, যথাযথ ভূমিকা যাতে পালন করতে পারে তার জন্য অনেক সময় তো সে কাজ করতে গিয়ে বকাঝকা করতে হয়, কেউ কেউ তাদের মনোমালিন্য মনে করে, কখনো কখনো মতের দ্বিমত হতে পারে, কিন্তু সেটা হচ্ছে ওই আবার বললাম ওই ওলন থেকে যেমন ঠিক করে সাইজটা ঠিক হচ্ছে কিনা, লাইনটা ঠিক হচ্ছে কিনা, এটা কোনো ব্যক্তিগত নয়। কমিউনিস্ট পার্টিতে এই জন্যই অন্যান্য দলের থেকে তফাৎ। যদি কোনো রাজনৈতিক দল, কোনো যে কোনো সংগঠন যদি মুনাফার লোভে হয়, লাভের জন্য হয়, তাহলে তার একটা নিজস্ব চরিত্র হবে। খারাপ আমি বিচার করছি না ভালো মন্দের,
যদি ব্যক্তি কেন্দ্রিক হয়, কেন হয়? কারণ সে একটা ব্যক্তির পরিবার কেন্দ্রিক হয়, পরিবারের, তখন সেই স্বার্থটা বড় হয়ে ওঠে। আজকের দিনে গোটা বিশ্বে যে দক্ষিণপন্থার উত্থান হয়েছে, সেখানে ক্রমাগত আমাদের সমাজকে মিডিয়ার মারফত, সংস্কৃতির মারফত, গান বাজনা, নাটক, কবিতা, শিক্ষা দীক্ষা, সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ থেকে এমন দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে সবাইকে আত্মকেন্দ্রিক করা হচ্ছে। আপনি বাঁচলে বাপের নাম। যে সংকটগুলো হচ্ছে তাতে কেউই আলাদা করে বাঁচতে পারে না, কিন্তু এই একদিকে আত্মকেন্দ্রিক করা হচ্ছে, অন্যদিকে মানুষকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, এলাকা, কেন্দ্র, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, যে কোনো নাম হতে পারে, পোশাক, খাদ্য, রীতি নীতি, আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ আলাদা দ্বীপে পাঠিয়ে দিলে যারা শোষক, যারা শাসক, যারা লুটেরা, তাদের খুব সুবিধে হয়। তাহলে কমিউনিস্টদের কাজ হচ্ছে এই আলাদা দ্বীপের মধ্যে সাঁকো তৈরি করা, পুল নির্মাণ করা, ব্রিজ তৈরি করা, আলাদা জনগোষ্ঠী, জাতিগোষ্ঠী, ব্যক্তি, আলাদা আলাদা এলাকা, অঞ্চল, ভাষা, এই মানুষগুলোকে এক জায়গায় নিয়ে আসা। মানুষ যদি এক জায়গায় আসে, তাহলে যে লুটেরা ওই যে ব্যক্তি স্বার্থে, মুনাফার লোভে এই যে লুটের ব্যবস্থা করেছে, প্রতিদিন মানুষ যে মূল্য সৃষ্টি করছে সেটা যেরকম লুট হচ্ছে, আমার মেহনতের ফসল যেরকম লুট হচ্ছে, আমার কৃষকের ফসলের যেভাবে দাম পাচ্ছে না সেইভাবে শোষিত হচ্ছে। আমি সেই উদাহরণগুলোর মধ্যে যাচ্ছি না। আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ, আমাদের নদী নালা, ঝর্ণা, আমাদের খনি, আমাদের খাদান, আমাদের নদীর চর, আমাদের নদীর বাঁধ, আমাদের জঙ্গল, আমাদের গাছ, আমাদের জীব জন্তু, পশু পাখি, কীট পতঙ্গ, এ সব লুট করার চেষ্টা করা হচ্ছে ব্যক্তি স্বার্থে। তো বলার জন্য বলা হয় সবার জন্য, এক মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদিজি আয়েঙ্গে, अच्छे दिन लाएंगे। সে কি আর বলে আমি লুট করার জন্য এসেছি, আদানির জন্য এসেছি? সে কি বলে রাফেল বিমানে দুর্নীতি করার জন্য এসেছি? আমাদের এখানেই দেখেন, সব সময় দেখবেন, সব সমাজে সব সময় দেশোত্তীর্ণ, কালোত্তীর্ণ দু ধরনের মানুষ আছে। যা কিছু আছে তার থেকে যে মুনাফার জন্য, ব্যক্তি স্বার্থের জন্য করে, সে সেটার থেকে যতটা পারে শোষণ করে, চুষে নেয়। যেমন আমরা যে বাচ্চাদেরকে যা ধরুন কিছু দিলে যেরকম একদম আইসক্রিমের কাঠি পর্যন্ত চুষতে আরম্ভ করে, কিছু যাতে না থাকে, যাতে না পড়ে যায়, সেটা নিষ্পাপ, নির্লোভ। কিন্তু আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম। সেরকম এই ব্যক্তিকেন্দ্রিক, মুনাফা কেন্দ্রিক যে রাজনীতি, তাতে যারা মাথায় বসে থাকে, বলুক যায়, ওই ইমেজ বিল্ডিংয়ে যাই করুক, পোশাক যেমনই পরুক, স্বাদ যেরকমই করুক, স্লোগান যেরকমই দিক, আসল হচ্ছে একেবারে সবটা চুষে নেওয়া, শুষে নেওয়া। আমি ভুল বললাম, বাচ্চার আইসক্রিমের উদাহরণটা দেওয়া উচিত না, এটার ক্ষেত্রে অন্যায় হয়ে যাবে। তাহলে আজকাল শহরে হলে এরকম, আজকাল জানেন ভ্যাকুয়াম মেশিন হয়, সাকশন মেশিন হয়, এই যে ঝাঁটার দিয়ে আমরা তো ঝাঁট দিয়ে পরিষ্কার করি ধুলো ময়লা, কিন্তু আজকাল এরকম ভ্যাকুয়াম ক্লিনার হয় না, তো এরকম মোটর লাগিয়ে দিলে আর এরকম দিলে সব সময় করে সব টেনে নেয়। এইরকম তারা আসলে ওইভাবে সব কিছু আমার দেহের রক্ত পর্যন্ত, আসন্ন সন্তান প্রসবা মায়ের দেহের রক্ত পর্যন্ত শুষে নিচ্ছে। আমরা বাইরে দেখি মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ডিএ দিচ্ছে না, বেকারকে কাজ দিচ্ছে না, পার্ট টাইম করে রাখছে, স্কিম ওয়ার্কারদেরকে দিচ্ছে না, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার করেছে, নানা রকম দেখা যায়। কৃষক তার যত বীজের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, কিন্তু ফসলের দাম পাচ্ছে না। একজন যতটা ঘাম ঝরাচ্ছে তার ঘামের দাম পাচ্ছে না, মজুর তার মজুরি করার সুযোগ পাচ্ছে না, সুযোগ পেলে তার দাম পাচ্ছে না, 100 দিনের কাজ করেছে তার বকেয়া পাচ্ছে না, যার জব কার্ড আছে সে পেল না, যার জব কার্ড হওয়ার কথা তার জব কার্ড হলো না। একজন পঞ্চায়েতের মেম্বারের ঘরে যখন রেড করা হচ্ছে, দেখা হচ্ছে 100 জব কার্ড আছে,
যা চাকরি পাওয়ার কথা সে চাকরি পেল না। একজন দুর্নীতিগ্রস্ত নেতার বাড়িতে যখন রেড করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সব মার্কশিট, ওএমআর শিট, উত্তরপত্র সব জমা আছে। বরগাদার যার করা হয়েছিল তার জমি পাট্টা তাকে সেখান থেকে উৎখাত করা হচ্ছে, আর অন্যদিকে পাশে দেখা হচ্ছে পাঁচবেড়িয়াতে গঙ্গা নদীতে জমির দলিল সব ভাসছে যখন ইডি বা সিবিআই আসছে। এটাই তো লুট। তাহলে একদল হচ্ছে ভ্যালু এক্সট্রাক্ট করে, মূল্য যা কিছু আছে তার থেকে সে হরণ করে, মূল্য হরণ করে। আরেক দল আছে যারা মূল্য সৃষ্টি করে, ভ্যালু এডিশন করে, মূল্য যোগ করে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি, কেউ জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, কাঠ পাচার করছে, আর কেউ বৃক্ষরোপণ করে। দুটোর মধ্যে তফাৎ আছে তো? এই তফাৎটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি, এই তফাৎটাই হচ্ছে আসলে তার লক্ষ্য কী, আদর্শ কী। সে কি যা কিছু পেয়েছে প্রকৃতিতে, যা কিছু পেয়েছে তার পারিপার্শ্বিকতায়, সেটাকে সবটা শুষে নিতে চাইছে? না, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের প্রতি এ আমার দৃঢ় অঙ্গীকার। সুকান্ত ভাষায়। তাহলে যে অনাগত ভবিষ্যৎ আছে, আমার যে নতুন প্রজন্ম আছে, তার জন্য কোন পরিবেশ আমরা ছেড়ে দিই? এই যারা বলতে চাই, এইখানে যখন আমি ঢুকছিলাম তখন একজন বললেন যে এই সংস্কৃত পরিষদ এই হলটাকে মদনদা দাঁড়িয়ে থেকে তৈরি করেছেন। যেমন জেলা পরিষদে ছিলেন, পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন, অঞ্জুদি বলার সময় বললেন অঞ্জুদি যে কীভাবে বন্যার সময় কাজ করেছেন। এগুলো বর্ধমান মানুষকে তো আমাকে বলতে হবে না, তারা তো আমার থেকে অনেক বেশি ভালোভাবে জানে। আমি তো পার্টি মিটিংয়ে, কমিটি মিটিংয়ে, একসঙ্গে আন্দোলন সংগ্রামে গলার উপর চাপ পড়লে আমি জোরে বলতে পারি, যত আপনারা শুনতে পাবেন। বলবো? এই তো ওই যে আমি বললাম, রিস্ক নিতে হয়। হ্যাঁ, এসছে, ধন্যবাদ। এখন তাকে দেখুন, মাইক করে বুঝতে পারছিল বোধহয় আমি এরপরে কি বলবো। 5-5টা ছবি লাগানো আছে, হ্যাঁ, ডাইনে বাঁয়ে ওপরে নিচে। এসি চলছে না, মেনটেনেন্স হচ্ছে না হলটার, তাই তো? এরকম সুন্দর অডিটোরিয়াম। আমি এর উদাহরণ বলছি, এটা আমি কাউকে কোনো ব্যক্তিগত বলছি না। যিনি যার ছবি আছে তিনিও মহান, যারা দায়িত্ব নিয়েছেন এই হল পরিচালনা করা তাও মহান, তাই তো? হ্যাঁ, 100 में 99 বেঈমান লেকিন মেরা দেশ মহান। তাহলে লুট হচ্ছে। যেগুলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেগুলো ট্যাঞ্জিবল রেজাল্ট তৈরি করতে পারে, দীর্ঘমেয়াদী সমাজকে কিছু দিতে পারে, সেগুলো সর্বনাশ হচ্ছে। কিন্তু মুহূর্তের চমক, ধমক, নাটক, সেগুলোকে সাজিয়ে গুজিয়ে এইরকম, এই ছবিটা উদাহরণটা এর জন্য বললাম, পরিবেশন করা হচ্ছে। তাতে আমাদের যে সবচেয়ে প্রান্তিক মানুষ, সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে দুর্বল মানুষ, তাকেই নগ্নভাবে শোকেস করা হচ্ছে যে তার জন্য সরকার কত ভাবছে, কত কি করছে, কত ভান্ডার খুলে দিয়েছে। দেখবেন কর্ণাটকা ইলেকশনের সময় যে ধরনের ছবি সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই অংশের মানুষ তাকে ঘিরে টেলিভিশন চ্যানেল, খবরের কাগজ, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, এখানে যে সার্কাস এক্সিকিউটিভ জেট প্লেন নিয়ে তোমার গিয়ে তাঁবু খাটিয়ে, বিজ্ঞাপন দিয়ে, হইচই পাকিয়ে এই যে যাত্রা বা নাটক যাই হচ্ছে, সেই খবরের কাগজ, সেই টেলিভিশন চ্যানেল, সেই সমাজ মাধ্যম, সেই ফেসবুক, সেই টুইটার, সেই হোয়াটসঅ্যাপে দেখবেন ছবিগুলোর প্যাটার্ন এক, শুধু মুখটা আলাদা।
সিম্বল যেমন আলাদা হয়, প্রতীক যেমন আলাদা হয়। হঠাৎ কোনো একটা বয়স্ক মানুষ, তাকে খালি গায়ে আদুল গায়ে আছে, নতুন ধুতি পরে আছে কিন্তু আদুল গায়ে আছে, তাকে জড়িয়ে নিচ্ছে। হঠাৎ করে একটা কোনো বয়স্ক মহিলা তাকে প্রণাম করে নিচ্ছে, তাই তো? হঠাৎ করে এরকম। তারপর অন্য ক্যামেরায় দেখাও গেছে, ছবি আছে এরকম, যে কেউ সামনে চলে এসছে, আবার ফিরে যাওয়া তোমরা সব সরো, আবার শুধু একা থাকবেন, উনি আস্তে আস্তে এগোবেন, ওদিকে আস্তে আস্তে এগোবে, তারপর প্রণাম করবে। এইগুলোকেই বলে ইমেজ বিল্ডিং। অভিনেতারা যখন নেতা হয় তখন এই কৃত্রিমভাবে ইমেজ বিল্ডিং করতে হয়। আর মানুষের মধ্য থেকে আন্দোলন সংগ্রামের থেকে যখন নেতা তৈরি হয়, যেমন মদন ঘোষ তৈরি হয়েছেন, তখন ওই রকম কোনো ভাড়াটে ইমেজ বিল্ডিং দিয়ে আলাদা করে এরকম ছবি তৈরি করে মার্কেটিং করতে হয় না। মোহনদাকে আমরা যখন স্মরণ করছি, তাহলে তিনি কৃষক আন্দোলন, ক্ষেত মজুর আন্দোলন, জেলা পরিষদের সদস্য হিসেবে, আরও নানানভাবে জনপ্রতিনিধি হিসেবে, পার্টির জেলা সেক্রেটারি হিসেবে, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে, রাজ্য সম্পাদক মণ্ডল হিসেবে নানান কাজ করেছে। তো কখনো এগুলো তাগিদ দরকার হয়নি, আর সেটাই থাকে। আর তা না হলে এই কৃত্রিমভাবে যেটা করা হয়, সেটা যেরম তাবু গুটিয়ে যায়। যেরকম এরকম হয় আপনার প্রতিদিন যখন বাড়িতে যে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়, উনুন হয়, একরকম থাকে, খুব সৌন্দর্যায়ন হয় না, খুব সুন্দর হয় না, কিন্তু প্রতিদিনকার হয়। আর যখন উৎসব বাড়ি হয়, মেরাপ বাঁধে, ফুল আনে, বেলুন আনে, গেট আনে, নানান রকমের ডেকোরেটারের বাঁশ আনে, চেয়ার টেবিল আনা হয়, কেটারার আনে, তারপরে যে উৎসব ঘুরতে যায়, সে সব আবার গোডাউনে ফিরে যায়। তাহলে এই যে আর্টিসান এবং পার্টিসানের কথা বললাম, তাহলে আজকে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন মদনদাকে যদি স্মরণ রাখতে হয়, তাহলে মত আদর্শ লক্ষ্য, সেটাকে যেমন সেরকম নিষ্ঠা ভরে, যোগ্যতার সঙ্গে, দক্ষতার সঙ্গে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে এগিয়ে চলা, এবং সেটা কখনোই এককভাবে নয়, সমবেতভাবে, সঙ্গবদ্ধভাবে। কারণ নিজের হক যদি লড়াই করে আদায় করতে হয়, তাহলে লড়াই করেই আদায় করতে হয়, হক এমনি এমনি পাওয়া যায় না। আর হক যদি লড়াই করে নিতে হয়, তাহলে লড়াই করার ধক তৈরি করতে হয়, আর সেই লড়াই করার ধকটাই হচ্ছে আমাদের সংগঠন, এই মানুষকে সমবেত করা। এই জন্য আমরা কেন বলি দুনিয়ার মজদুর এক হোক, শ্রমিক কৃষক মৈত্রী জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা, শ্রমিক কৃষক শিক্ষক কর্মচারী সবাই একটা হোক। আর যাদের বিরুদ্ধে যারা এই লুটটা করছে, তারা সবসময় চাইবে এরা যাতে আলাদা খান হয়ে যায়। তাহলে ভাগটা যখন হওয়ার কথা এরকম ওপর আর নিচ, এইভাবে ওপর তলায় কিছু লুটছে আর তলায় কিছু মানুষ তারা লুট হয়ে যাচ্ছে সর্বস্ব। ওরা তখন করছে কি, এরকম খাড়াখাড়ি, হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি, রাজবংশী আদিবাসী, মহিলা পুরুষ, এরকম করে ভাগ করে দিচ্ছে। আর এই জন্য এদের বামপন্থাকে ভয়। আর সেই জন্য দক্ষিণপন্থা যখন উত্থান হয়েছে, তখন থেকে এই বিভাজনের ভাগাভাগের রাজনীতি বেড়ে গেছে। অনেকে মনে করলেন বামপন্থী দুর্বল হয়ে গিয়েছে। আসলে বামপন্থী দুর্বলতা থেকে বেশি হয়েছে এই যে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামী চেতনা এবং শক্তি, সেটা দুর্বল হয়ে গিয়েছে, তাতে লুটতরাজ বেড়েছে। আজকে এই যে সর্বগ্রাসী লুট, সেটা সম্ভব ছিল যদি আমাদের অধিকারকে, কথা বলার অধিকারকে ওই মুখে লুকোপ্রাস লাগিয়ে বলেছিলেন। তাহলে সংঘবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার, মিছিল করার, মিটিং করার, পার্টি অফিস খোলার, ঝান্ডা লাগানোর, পোস্টার লাগানোর, স্ট্রাইক করার, এই সব অধিকারের বিরুদ্ধে কেন কথা বলা হয়? এখনো সরকারি কর্মচারী আন্দোলন করছে, ডিএর জন্য লড়াই করছে, বললো টিফিন টাইমে পর্যন্ত তুমি মিছিল মিটিং প্রতিবাদ কিছু করতে পারবে না। কে বোঝাবে টিফিন টাইমটা তার নিজের? এই জন্য লড়াই হয়েছে দীর্ঘদিন, কৃতদাস নয়, কোনো আইনে পায় না। বিচারপতি বলেছেন যে তুমি যে বলছো স্ট্রাইক করলে তোমার চাকরি চলে যাবে, কোন আইনে বলেছ? কোনো জবাব দিতে পারেনি। আর মানুষকে এরকম বোঝানো হচ্ছে যে তোমার এই জ্বালা যন্ত্রণা থেকে এই দক্ষিণপন্থী প্রতিক্রিয়া শক্তি, তারাই তোমাকে মদত করবে। কি করে মদত করবে? আজকেও সুপ্রিম কোর্টে ভাইপো এখানে নাটক করছে, অবশ্য এখন আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। যত দক্ষিণবঙ্গে
এইসব এলাকায় ঘুরছে, তত বেশি আরও মানুষ এই নাটকটাকে ধরে ফেলেছেন, তত বেশি রুট ছোটো করতে হচ্ছে, জমায়েত ছোটো করতে হচ্ছে। আর খবরের কাগজে কিছু দালাল থাকে, যখন সে ওটা করতে পারছে না তখন বলছে ইমপ্রম্পচু, হঠাৎ করে ফেললো। আর যেটা ঘোষিত কর্মসূচি ওটা করতে পারবে না, লোক জড়ো হবে না, তখন অন্য রকমের একটা নাটকে কিছু ভঙ্গি করে দিচ্ছে। সেটা আলাদা, তাদের ব্যাপার, তারা বুঝুক। সুপ্রিম কোর্টে আজকে এই যে সরকারের লজ্জা আছে, সরকারি আইনজীবী কপিল সিব্বল রাজ্য সরকারের উঠে বলছেন আমার কিছু বলার আছে। বিচারপতি বলছেন এটা একটা ব্যক্তির ব্যাপার, ব্যক্তিগত লড়াই লড়ছে, সে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছে, তাকে জেরা করা হবে কি হবে না সেটা নিয়ে প্রশ্ন আছে, তো সরকারের কি আছে, তুমি চুপ করে থাকো। রাজ্য সরকারের উকিলকে বললো তুমি চুপ করে থাকো, কারণ এটা ব্যক্তি কেস। সে গেছে যে হুজুর আমাকে সিবিআই গ্রেপ্তার করে নিতে পারে, এই জন্য আমি জেলায় যাব না, আমাকে স্বস্তি দিন। এরা মানুষকে স্বস্তি দেবে? যারা নিজে স্বস্তি পাওয়ার জন্য প্রতিদিন কোটি কোটি টাকা খরচা করে বড় বড় উকিলকে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এই বেঞ্চ আর ওই বেঞ্চে ছুটছে, সে মানুষকে কী করে স্বস্তি দেবে? মানুষ সংগঠন তৈরি করে, আন্দোলন তৈরি করে, নেতা তৈরি করে, কারণ একটা গাছ যেরকম একটা ছোট চারাকে যেরকম আমরা আস্তে আস্তে বড় করি যাতে সে বৃক্ষ হয়, তখন সেই রোদে তপ্ত দাবদাহের সময় একটু ছায়া দেবে, একটু হাওয়া দেবে, শীতল বাতাস দেবে, তাতে কিছু ফল হবে, তার পাতা কিছু কাজে লাগতে পারে, তার ডালপালা কিছু গাছে লাগতে পারে, তার কাঠ, সে মরে গেলেও তার কাঠ কিছু কাজে লাগতে পারে, তবেই তো এরকম করে করা হয়। তাহলে একটা রাজনৈতিক সংগঠন গড়ে উঠলো আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের নামে, সে মানুষকে স্বস্তি কী দেবে? সে নিজেই এখন স্বস্তি পাওয়ার জন্য তার নেতারা প্রতিদিন হাইকোর্টে হাজিরা দিচ্ছে, সুপ্রিম কোর্টে হাজিরা দিচ্ছে, কারণ এমন দুর্নীতি করেছে। বিচারপতি বলছেন সুপ্রিম কোর্টে আপনাদের কথা মতো আমরা হাইকোর্টের এজলাস পাল্টে দিলাম, অন্য বিচারপতি দিলাম। সেই অন্য বিচারপতিও আরও বুঝে শুনে সমঝে দেখে আবার দুর্নীতির ব্যাপারে একই রায় দিলেন। এরপর আপনাদের কি বলার আছে? এরকম হয় না, বাচ্চারা যখন কোনো অঙ্ক ভুল করে আবার বলে এটা এরকম করো, ভুল করলে তাই হয়, তারপরে দুবার দেখিয়ে দিলাম, তিনবার দেখিয়ে দিলাম, একই ভুল করে যাচ্ছিস। এরা তো ভুল করেনি, তো অন্যায় করেছে। আর এই জন্যই আমরা বলেছি এই যে বিচারের ব্যবস্থাকে, বিচার প্রণালীকে, ন্যায়িক প্রক্রিয়াকে যেভাবে এরা টাকা পয়সা দিয়ে ধ্বংস করতে চাইছে, এটা সব সময় হয়। এই রকম শ্রেণীভক্ত সমাজে যে বিচার ব্যবস্থা গড়ে ওঠে, সেখানেও এমন ব্যয় সাপেক্ষ, এমন সময় সাপেক্ষ হয় যে গরিব মানুষ সে বিচারালয়ে যেতে ভয় পায়। বিশাল টাকা খরচা, অনেক সময় লাগবে, সে একটা দিন কাজ না করলে তার ছেলেপুলেরা খাবে কি? আর এই জন্য জেলগুলোতে, জেলের গারদে সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব মানুষগুলোর ভিড়। যারা কোটি কোটি টাকার মালিক তারা কেউ জেলে আছে? তারা এইভাবে বিচারের প্রক্রিয়াকে নিজের দিকে প্রভাবিত করে, আইন দিতে না পারলে লাইন লাগিয়ে করে। আর এই জন্য আমরা বলেছি এখানে যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, 100 দিনের কাজের টাকা নিয়ে যে দুর্নীতি হয়েছে, আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে, যে কাটমানি হচ্ছে, পঞ্চায়েতের প্রত্যেকটা টেন্ডারে যেভাবে দুর্নীতি হয়েছে, জেলা পরিষদের পুরসভার প্রত্যেকটা টেন্ডারে যেভাবে দুর্নীতি হয়েছে, একটা স্কুলে বাচ্চাদের বই দেওয়া হবে, মিড ডে মিল খাওয়ানো হবে, ইউনিফর্ম দেওয়া হবে, সবাই দুর্নীতি হয়েছে, শুধু নিয়োগে নয়, শুধু শিক্ষাক্ষেত্রে নয়, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, বন দপ্তরে বলুন, খাদ্য দপ্তরে বলুন, পুলিশ দপ্তরে বলুন, যেখানে যা নিয়োগ হয়েছে গত 10-12 বছরে সেগুলো দুর্নীতি হয়েছে। আমরা এই জন্য বলেছি এই দুর্নীতির পর্দা ফাঁস করতে হবে এবং সেখানে যাতে বিচারের বাণী নীরবে নিবৃতে না কাঁদে, তার জন্য আমরা মানুষের কাছে যাব। 1 কোটির বেশি মানুষের সই সংগ্রহ করে আমরা ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেব যে অসহায় মানুষের কথা শোনো, ত্বরান্বিত করো বিচার প্রক্রিয়াকে, তাতে যারা বাধা দিচ্ছে তাদেরকে বাধা দিতে পারবে না। আজকেও এত কোটি টাকা খরচা করার পরেও ওরা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আমরা কোনো স্বস্তি দেব না, তারা তড়িঘড়িও কোনো ডেট দেব না, যাও তোমাকে যেভাবে সিবিআই ডাকছে গিয়ে হাজিরা দাও, জিজ্ঞাসাবাদ যা করার কথা জিজ্ঞাসা হবে, জেরা হবে। আমরা বলছি না তো কাউকে অপরাধী। এখানে তো প্রশ্ন হচ্ছে ঠাকুর ঘরে কে রে, তারা নিজেরাই বলছে আমি কলা খাইনি। আমরা গত 1 বছর ধরে বলেছি চোর ধরো, জেল ভরো। আমরা জানি সিবিআই, ইডি, পুলিশ, সিআইডি সব চোরকে ধরবে না, এই জন্য আমরা মানুষের কাছে গেলাম। এটাই তো মদন দাসের শিক্ষা, মানুষকে সংবদ্ধ হতে। আমরা গ্রাম জাগাও, চোর তারাও, ক্ষেত মজুর, কৃষক সভা, ট্রেড ইউনিয়ন সবাই মিলে আমরা গ্রামে গ্রামে গেলাম। সব গ্রামে এখনো যেতে পারিনি, যেখানে গিয়েছি মানুষের সাড়া পেয়েছি।
যারা একটু নড়ে গিয়েছিলেন, সরে গিয়েছিলেন, চলে গিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সে অংশের মানুষ বুঝতে পারছে এছাড়া কোনো গতি নেই। যদি হাল ফেরাতে হয় তাহলে লাল ফেরাতে হবে। নতুন উদ্যোগে লাল ঝান্ডা নিয়ে মানুষ আবার জড়ো হচ্ছেন। আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। ও পুলিশ চোর ধরুক কি না ধরুক আলাদা কথা, চোরকে পাহারা দিলেও একবার যদি গ্রাম শহরের মানুষ জাগে তাহলে যত গ্রামের মানুষ যাচ্ছে চোর ডাকাতদের বুকে ধূপপুকুনি তত বাড়ছে। এটা আগে হতে পারত। তো এই যে মানুষ এককাট্টা হয়ে, আমরা এখন বললাম সবাই একসঙ্গে এগিয়ে এসো, এর মধ্যে দাঁড়িয়ে কিছু লোকজন এসে বলল যে না, এই যে রাজ্য সরকার, পিসি ভাইপো মিলে, মুকুল রায়, শুভেন্দু সব মিলে যা করছে, এর থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে ৯৯কে মোকাবিলা করতে হলে ৫৬কে রাখতে হবে। তারপর আমরা ৫৬ তামাশা দেখলাম। গোটা দেশের কি অবস্থা হচ্ছে। বছরে ২ কোটি বেকারকে কাজ দেবে বলেছিল, কত লোকের চাকরি হয়েছে। এখানে যেমন শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, মধ্যপ্রদেশে বিজেপি সরকার ওই রকম ব্যাপক কেলেঙ্কারি করেছে, একই রকমের দুর্নীতি হয়েছে। ১০০ জনের বেশি লোক ওখানে খুন হয়েছে। সাক্ষী, অভিযোগকারী, তদন্তকারী, তাদেরকে খুন করা হয়েছে। তারপর সিবিআই বলেছে তদন্ত কিছু পাওয়া যায়নি। এই জন্য আমরা বলছি এসব এজেন্সিগুলো সরকার পরিচালনা করে, যারা চুরি করছে তারাই পরিচালনা করে। এই জন্য মানুষের উপর ভরসা করতে হবে, মানুষের উপর বিশ্বাস রাখতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। জিনিসপত্রের দাম কিরম বাড়ছে। ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তখন আমাদের রাজ্যে ১ লিটার কেরোসিন তেলের দাম ছিল ১৪ টাকা থেকে ১৭ টাকা, আর এখন হচ্ছে ১০০ টাকার বেশি। একটা গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৪৩০ টাকা। আমি ২০১১তে যখন বামফ্রন্ট সরকার গেল তখন কেরোসিন তেলের দাম ১৪ থেকে ১০০ টাকা পার। গ্যাসের সিলিন্ডার ২০১৪তে যখন নরেন্দ্র মোদী এসছেন ৪৩০ টাকা সিলিন্ডার কলকাতার দামে, এখন সেটা ১২০০ টাকা, ৩ গুণের বেশি দাম বেড়ে গেছে। অথচ বলেছিল মোদীজি আएंगे काला धन लाएंगे, आपका खाता में कुछ नहीं तो 14-15 लाख यूं ही चला आएगा। আসেনি। এভাবেই মমতা ব্যানার্জি বলেছিলেন সুদীপ্ত সেন, দেবযানীকে ধরেছি, সব চিটফান্ডে টাকা ফেরত দিয়ে দেবো, সামন সেন কমিশন করেছি, দেয়নি। এভাবেই মোদী বলেছেন নোটবন্দি করে নিয়ে আমি ভ্রষ্টাচার সমাপ্ত, কালাধন সমাপ্ত, জালি নোট সমাপ্ত। ১,০০০ টাকার বদলে ২,০০০ টাকার নোট দেওয়া হয়েছে। এখন বলছে ২,০০০ টাকার নোট চলবে না, আবার চলো, আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমরা তখনই বলেছিলাম এগুলো বরঞ্চ কালো টাকাকে সাদা টাকা করা হয়েছে। এখন দাঁড়িয়ে কি হচ্ছে, ভারতের সংসদ ভবন তৈরি করা হবে, নতুন ভবন তৈরি করা হবে। আচ্ছা, এটাকে বলে এই যে মদনদা যখন জেলা পরিষদ হলেন তখন আমরা কি করলাম, বামফ্রন্ট সরকার যখন তৈরি হলো আমরা পঞ্চায়েত ব্যবস্থা তুললাম কেন, আমরা ভূমি সংস্কার করলাম কেন, আমরা ক্ষুদ্র মাঝারি সেচ করলাম কেন, আমরা ১ ফসলি জমিকে ২ ফসলি ৩ ফসলি করলাম কেন, আমরা নতুন নতুন স্কুল, জুনিয়র হাইকে হায়ার সেকেন্ডারি কেন করা হলো? কারণ এটাকে বলে নিড বেসড ডেভেলপমেন্ট। কোনটা প্রয়োজন, মানুষের কি প্রয়োজন সেই সময়। সে ৪৩-এর মন্বন্তর ১৩৫০-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৩০-৪০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন এই বাংলায় অনাহার, ব্রিটিশ সরকার তখন। যখন মানুষ বলেছে মা ফ্যান দে, ভাত চাইবার পর্যন্ত তার সুযোগ ছিল না, তখন থেকে কৃষক সভা, কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা খাদ্য আন্দোলন করেছে। যখন সরকার এসছি, প্রথম যুক্তফ্রন্ট সরকার, দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার, আর এই বর্তমান হচ্ছে সে কৃষক আন্দোলনের, কৃষি আন্দোলনের আঁতুড়ঘর। একাধিক নেতা তৈরি হয়েছে, গোটা রাজ্যকে নেতৃত্ব দিয়েছে, দেশকে নেতা দিয়েছে, আমি তাদের নাম বলছি না, তা সবাই জানেন। সেই সময় তো ৬০-এর দশকে ছাত্র আন্দোলন থেকে কৃষক আন্দোলন, ৭০-এর দশকে পার্টি, মদনদার যে জীবনীটা আমরা দেখি তাহলে দেখব কীভাবে আন্দোলন সংগ্রাম বেড়ে উঠেছে, তার মধ্যে এরকম সংগঠক গড়ে উঠেছে, নেতা গড়ে উঠেছে, আর মানুষ কীরকম ঐক্যবদ্ধ হয়ে লাল ঝান্ডা কাঁধে নিয়ে বলিয়ান হয়েছে, তার শক্তি হয়েছে, সংঘের শক্তি, ঐক্যবদ্ধ শক্তি। সেই শক্তিকে ওরা চুরমার করতে চাইছে। সব দক্ষিণপন্থীরা এক কাট্টা হয়ে বললো লাল হাটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি।
আজকে আমাদের দেশের সংবিধান, সাংবিধানিক কাঠামো, সংবিধানের ভিত্তি, স্বাধীনতা আন্দোলনের মধ্য থেকে গত স্বাধীনতা পরবর্তী সময়ে তিল তিল করে যা কিছু আমাদের ভারতের যা কিছু মহান তৈরি হয়েছে সেগুলোকে নষ্ট করা হচ্ছে, যা কিছু ভিত সেগুলোকে নড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেটাই হচ্ছে লড়াই, আর সেই লড়াইটা লড়তে হবে। স্মরণ সভায় আমরা আসি এই শপথটা নেওয়ার জন্য। একজন নেতা তার প্রয়াণে আমার লড়াই থামবে না, বরঞ্চ আরো জোরদার লড়াইয়ের মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করতে পারব। বলে কি রাষ্ট্রপতি করলাম আদিবাসীকে, এই নিয়ে মিষ্টি বিতরণ হলো আদিবাসী গ্রামগুলোতে। আর এখন যখন সংসদ ভবন উদ্বোধন হচ্ছে, রাষ্ট্রপতি নো এন্ট্রি। আদিবাসীকে রাষ্ট্রপতি করা হচ্ছে, হচ্ছে নাটক। আর যেটা আমাদের সংবিধানের সংসদ মানে হচ্ছে 2 চেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি, এই নিয়ে সংসদ। সংসদ ভবনে যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হলো তখন আমাদের রাষ্ট্রপতি কোভিড, ওরা বলেছিল কি দেখো তপশিলি জাতির একজন রাষ্ট্রপতি তৈরি করলাম, কিন্তু যদি ভূমি পূজা যখন করতে হবে বলো না তপশিলি জাতিকে দিয়ে করা যাবে না, রাষ্ট্রপতি নো এন্ট্রি। তাহলে নরেন্দ্র মোদী করবেন। যখন রাষ্ট্রপতি ভবন তৈরি হচ্ছে, পার্লামেন্ট ভবন তৈরি হচ্ছে না, দেরি হচ্ছে, তখন মাঝখানে আরেকবার নাটক করে বললেন ওপরে একটা সেই আমাদের জাতীয় যে হয় না স্তম্ভ, অশোক স্তম্ভের মাথা, ন্যাশনাল এমব্লেম সিংহের চারমুখ, সেটাকে স্থাপন করলেন। সংবিধানে লেখা আছে, ওটা শুধু প্রতীক না, ছবি এঁকে দেওয়া হয়েছে ডিজাইন করে যে রাষ্ট্রীয় প্রতীক কীরকম হবে। ওটাকে পাল্টে দিল, বললো এটা তো একটু নিরীহ সিংহ, এটা গর্জাচ্ছে, একটা নরেন্দ্র মোদী যেমন গর্জান, একটা গর্জনরত সিংহ বানাতে হবে। এটা আমাদের আজকে বিষয় নয়, কিন্তু এগুলো হচ্ছে এটা প্রতীকী না। আমাদের সংসদীয় গণতন্ত্র, পার্লামেন্ট সিস্টেম, সেটাকে ধ্বংস করা হচ্ছে। যখন থেকে নরেন্দ্র মোদী এসছেন, গড়ে প্রত্যেক বছর 11টা করে অর্ডিন্যান্স হয়েছে, 4 ভাগে 3 ভাগ 12 আনার বেশি আইন পাশ হয়েছে পার্লামেন্টে, কোনো বিতর্ক ছাড়া, কোনো আন্দোলন ছাড়া। বাজেট পাশ হয়েছে এবছরে 1 মিনিট আলোচনা করা হয়নি, লক্ষ কোটি টাকার বাজেট। প্রধানমন্ত্রী আজ পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে একটা প্রশ্নের উত্তর দেননি, একটা প্রেস কনফারেন্স করেননি, প্রশ্নকে ভয় পান। আমরা এখানে দেখিনি, স্টুডিওতে একটা বাচ্চা মেয়ে তানিয়া ভরদ্বাজ লাইভ টিভি ডিসকাশনে প্রশ্ন করছিল, ওই যখন পার্ক স্ট্রিটের কাণ্ড ঘটে, যখন ধর্ষণের, যে প্রশ্ন সমাপ্ত করতে পারেনি। ও বলছিল যে একজন মেয়ের ধর্ষণ হয়েছে, আপনার এমএলএ এমপি মন্ত্রীরা কেন ধর্ষকের পাশে দাঁড়াচ্ছে, কেন ধর্ষিতার পাশে দাঁড়াচ্ছে না। সেটা শোনার আগেই মমতা ব্যানার্জি বলেন তুমি মার্ক্সবাদী, তুমি মাওবাদী, তুমি সিপিএম, তুমি এসএফআই বলে মাইকটাই খুলে উঠে চলে গেলেন ঘটঘট করে। শুধু বল পাইয়ে লাইব্রেরি পড়াননি, বলেছেন কোন লাইব্রেরিতে কোন খবরের কাগজ রাখা হবে আমরা ঠিক করে দেবো। আর তখন যখন প্রশ্ন করা হয়েছে বলেছে এখন তাই বলেছি কোন কাগজ কেনা হবে সেটা, এরপরে বলে দেবো কোন কাগজ পড়া হবে আর কোন কাগজ পড়া হবে না সেটা আমরা ঠিক করে। এরপরও আমাদের রাজ্যের সাংবাদিক এবং সম্পাদকরা মোসাহেবি করছে। এটাই তো ঔদ্ধত্য, এটাই তো তানাশাহী। তাহলে দিল্লিতে মোদি লোকসভাকে ধ্বংস করেছে, আমাদের রাজ্যে বিধানসভা বলে কিচ্ছু নেই, কে বিজেপি কে তৃণমূল কখন কে কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই। পঞ্চায়েতি ব্যবস্থায় এসে একটা গ্রাম সভা ছিল সাংবিধানিক, সেই গ্রামের সমস্ত যারা প্রাপ্তবয়স্কের ভোটাধিকার তাদেরকে বছরে 2বার করে আলোচনা করতে হবে, সেখানেই ঠিক হবে কি টাকা এলো, কত এলো, কি করবে, জল কল নল রাস্তাঘাট, 100 দিনের কাজ, আবাস যোজনা, সেসব তুলে দিয়েছে। তাহলে লোকসভা থেকে গ্রামসভা সব তুলে দেওয়া হয়েছে। তার মানে আমাদের এই যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সেটাকে ধ্বংস করা হয়েছে। 78 সালে প্রথম যখন পঞ্চায়েত তৈরি হয়, জেলা পরিষদে এই বর্ধমান সদর থেকে যেতেন মদন দা, তখন আমরা বলেছিলাম
যে বাস্তু কায়েমি স্বার্থে যে বাস্তু ঘুঘু বাসা বেঁধেছে সেটাকে আমরা ভাঙবো, এবং ভাঙা হয়েছিল। মানুষের হাতে পঞ্চায়েত এসেছিল, মানুষের হাতে যে হাতিয়ার ছিল সেই হাতিয়ারটা ওরা কেড়ে নিয়েছে, লুট করেছে। গুলি, বন্দুক, পিস্তল, পুলিশ, ইলেকশন কমিশন পর্যন্ত ব্যবহার করে মানুষের মতামতকে তোয়াক্কা না করে ওরা দখল করেছে। কারণ পঞ্চায়েতকে লুট করার মধ্য দিয়ে এই লুটতন্ত্র কায়েম করা গিয়েছে। আজকে যদি এই লুটতন্ত্রকে ভাঙতে হয় তাহলে লুটেরাদের তাড়িয়ে মানুষের হাতে পঞ্চায়েতকে ফেরত নিয়ে আসতে হবে। আমাদের রাজ্যেরও পঞ্চায়েতের যে কমিটি, সব কমিটি হয় আমাদের, পঞ্চায়েত পরিচালনা থেকে আরম্ভ করে, পঞ্চায়েত গড়া থেকে আরম্ভ করে, পঞ্চায়েতের আইন থেকে আরম্ভ করে, তার প্রয়োগ, তার নির্বাচন, এই সব ব্যাপারে মদনদা দায়িত্বপ্রাপ্ত ছিলেন। আমাদের অসুবিধা হচ্ছে, কারণ একদম মদনদা শুরু থেকে এটার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তার শিক্ষা আছে, তার নোটস আছে, তার নির্দেশ আছে, সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আজকে দাঁড়িয়ে আমরা যথার্থভাবে তাকে স্মরণ করতে পারবো যদি আমরা এই লুটের রাজত্বের সমাপ্তি ঘোষণা করতে পারি। সেটা সহজে হবে না, কঠিন লড়াই। আমি আবার বললাম, এই কঠিন লড়াই লড়ার জন্যই আমরা লাল ঝান্ডা কাঁধে ধরেছি। এই কঠিন লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই, চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্যই আমরা মদনদাকে, মদনদার মতো নেতাদেরকে স্মরণ করছি। আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়িত করে এবং মানুষের হাতে পঞ্চায়েতকে ফেরত এনে এই লুটের রাজত্বকে শেষ করে সব লুটেরাদেরকে গ্রাম থেকে শহর, রাজ্য থেকে তাড়িয়ে এই দেশটাকে, এই রাজ্যটাকে আমরা বাঁচাবো। আমরা একা বাঁচাতে পারবো না, তার জন্য আমাদের অনেককে সমবেত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই ঐক্যের বুনিয়াদও আমাদের আদর্শ এবং লক্ষ্যতে স্থির করতে হবে। সে কাজে আমরা আত্মনিয়োগ করব, তবেই আমরা যথার্থভাবে বলতে পারবো মদনদা অমর রহে, মদনদা লাল সালাম। কমরেড, কেউ যাবেন না, সবাই উঠে দাঁড়ান। আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের সবার কাজ শুরু হবে। কমরেড আসুন। জাগো জাগো সর্বহারা অনশন বন্দিকৃত দাস, শ্রমিক দিয়াছে আজ সারা, উঠিয়াছে মুক্তির আশা। সনাতন জীর্ণ কুয়াশা চূর্ণ করি জাগো জনগণ, ঘুচাবে দৈন হাহাকার, জীবন মরণ করি পণ। শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ। শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ। গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানব জান। কমরেড মদন ঘোষ লাল সালাম। লাল সালাম, লাল সালাম। প্রয়াত কমরেড মদন ঘোষ, তোমার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করবই করব। করবই করব। কমরেড মদন ঘোষ আমার রহে, অমর রহে, অমর রহে। মদন ঘোষ তোমায় জানাই লাল 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 সালাম।